আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম srlearningvd.com এ। আজকে আমরা উপস্থিত হয়েছি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নবম ক্লাসে। আজকে আমরা পড়াবো দুইটা বিষয়, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। প্রথমে আমরা আসি ইলেকট্রন আসক্তি নিয়ে। আমি বোর্ডে ইলেকট্রন আসক্তির লিখছি, হেডলাইন লিখছি, কিন্তু সংজ্ঞাটা লিখি নাই। এখানে একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণ থেকে সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করব। আশা করি আমি যেভাবে বলবো এই টেকনিক ফলো করলে অবশ্যই মনে থাকবে। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল গ্যাসীয় ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি ছেড়ে দিবে ওই শক্তিকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে এটা পরিবর্তন হয় একটা নির্দিষ্ট নিয়মে, এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলেও একটা নির্দিষ্ট নিয়মে এটা পরিবর্তিত হয়। যেমন আমরা আসি একই পর্যায়ের কয়েকটা মৌল, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। দ্বিতীয় পর্যায়ের এই মৌলগুলো আমরা লিখছি। এই মৌলগুলোর আমি আর ইলেকট্রন বিন্যাস দেব না, আমরা ইলেকট্রন বিন্যাস সবাই জানি। যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, এর দ্বিতীয় পর্যায়ের একটা ইলেকট্রন আছে, এর দ্বিতীয় পর্যায়ে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এবং নিয়নের 8টা ইলেকট্রন আছে। আমরা এখানে নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য নিয়নের ইলেকট্রন আসক্তি 0। যদিও আমরা বলি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন আসক্তি 0, আসলে হিলিয়াম ছাড়া অন্য কোনো গ্যাসে ইলেকট্রন আসক্তির মান 0 না। অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক। যাক, আমরা ওইটা অধিকার না যাই। এখন আমি যে মৌলগুলো লিখছি এই মৌলগুলোর থেকে আমরা এই ইলেকট্রন বিন্যাস করলে, আমি ইলেকট্রন বিন্যাস করবো না কারণ ইলেকট্রন বিন্যাস সবাই জানে। তবে এখান থেকে বলা যায় একই পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাবে তাদের পর্যায়ে একই থাকলেও শেষ কক্ষপথে ইলেকট্রন একটি করে বাড়বে, আর ইলেকট্রন যত বাড়বে কেন্দ্রের প্রোটনও বাড়বে, ফলে কেন্দ্রের প্রোটনের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বাড়বে, আর আকর্ষণ যত বাড়বে অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও তত বাড়বে, ফলে ইলেকট্রন আসক্তি বাড়বে। তাই আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। অর্থাৎ প্রদত্ত মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, আর লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। অর্থাৎ লিথিয়ামের ইলেকট্রন সবচেয়ে কম, আকর্ষণও কম, আর ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সবচেয়ে বেশি, আকর্ষণও বেশি। এই কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সর্বাধিক এবং লিথিয়ামের ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। অর্থাৎ ইলেকট্রন আসক্তির ক্রম হবে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বোরন, বেরিলিয়াম, লিথিয়াম। আবার গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কেমন হবে সেটা বোঝার জন্য আমরা 17 নম্বর গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই 4টা মৌল নিয়ে আসছি। এই 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমি করছি। সবার শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে। তাহলে আমরা গ্রুপের ক্ষেত্রে এইভাবে বলতে পারি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন একই থাকলেও তাদের কক্ষপথ একটি করে বাড়ে, আর কক্ষপথ যত বাড়ে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে কেন্দ্রের প্রোটনের দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়লে এদের আকর্ষণ কমে।
আর আকর্ষণ যত কমে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাও তত কমে, অর্থাৎ ইলেকট্রন আসক্তিও তত কমে। যেমন এই চারটা মৌলের মধ্যে সবার শেষ কক্ষপথে 7 ইলেকট্রন থাকলেও ফ্লোরিনের কক্ষপথ 2টা এবং আয়োডিনের কক্ষপথ 5টা, অর্থাৎ আয়োডিনের আকারটা সবচেয়ে বড় আর আয়োডিনের আকারটা সবচেয়ে বড় হওয়ার কারণে এর আকর্ষণ কম, আর আকর্ষণ কম হওয়ার কারণে অন্য পরমাণু থেকে ইলেকট্রন সহজে নিতে পারবে না, ফলে এর ইলেকট্রন আসক্তি কম। আর এই হিসাবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে একটু ব্যতিক্রম আছে, এই কারণে আমি ক্ষেত্রে এটা গোলাকার দিয়েছি, এখানে একটু ব্যতিক্রম আছে, এই কারণে এদের ইলেকট্রন আসক্তির ক্রম হবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এই আয়োডিন। অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে কেন বেশি হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম কেন দেখা দিয়েছে? ব্যতিক্রম দেখার কারণ হচ্ছে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে এবং ফ্লোরিনের আকারটা ছোট হওয়ার কারণে এর চার্জ ঘনত্ব বেশি, আর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে ওই 7টা ইলেকট্রন নিজেদের মধ্যেই বিকর্ষণ করে, ফলে অন্য পরমাণুতে সহজে টানতে পারে না। কিন্তু ক্লোরিনের আকারটা ফ্লোরিন থেকে বেশি হওয়ার কারণে এর শেষ কক্ষপথে যে 7টা ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রনের আকার যেহেতু বড়, অর্থাৎ চার্জ ঘনত্ব কম, ফলে এই 7টা ইলেকট্রন আর নিজেদের মধ্যে বিকর্ষণ করে না, এতে করে অন্য পরমাণু থেকে ক্লোরিন খুব সহজে ইলেকট্রন টানতে পারে। এই কারণে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, এই কারণে শুধু এইটা ব্যতিক্রম দেখা গেছে। শুধু এই ক্লোরিন এবং ফ্লোরিন না, এই দ্বিতীয় পর্যায়ের যে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, আর তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে মৌলের মধ্যে বিশেষ করে ফসফরাস, সালফার, ক্লোরিন, আমি তো এই দুটো দেখালাম, অনুরূপে এই দুটো হবে, অনুরূপে সালফার গ্রেটার দেন অক্সিজেন হবে এবং ফসফরাস গ্রেটার দেন নাইট্রোজেন হবে। অর্থাৎ ফ্লোরিন ও ক্লোরিনের ক্ষেত্রে যেমন ব্যতিক্রম দেখা দিয়েছে, ঠিক এই দুটোর ক্ষেত্রেও একই রকম ব্যতিক্রম দেখা দিবে, এই দুটোর ক্ষেত্রেও একই রকম ব্যতিক্রম দেখা দিবে। তাহলে আমরা একই গ্রুপে উপর থেকে নিচে থেকে গেলে ইলেকট্রন আসক্তির মান কিভাবে পরিবর্তিত হয় এবং এক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো দেখিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা আসব প্রথম ইলেকট্রন আসক্তি যদিও নেগেটিভ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান পজিটিভ অর্থাৎ ধনাত্মক কেন, সেটা আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে এখানে আসি। শুধু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি না, শুধু প্রথম ইলেকট্রন যখনই গ্রহণ করবে তখন শক্তি ছাড়বে, তাছাড়া যখন দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ করবে, তৃতীয় ইলেকট্রন গ্রহণ করবে, সেই ক্ষেত্রে সবসময় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। আমরা একটা উদাহরণ দিয়ে এখন আসি। আমি অক্সিজেনের প্রথম ইলেকট্রনটা যখন গ্রহণ করে তখন অক্সিজেন 142 কিলোজুল শক্তি ছাড়ে এবং এই প্রথম ইলেকট্রনটা গ্রহণ করার পর যখন দ্বিতীয় ইলেকট্রনটা গ্রহণ করবে তখন আর শক্তি ছাড়বে না, বরং 844 কিলোজুল শক্তি দেওয়া লাগবে, সেটা দেখাবো কেন এমন হয়। তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেন তার নিকটবর্তী মিশ্র গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য আরও 2টা ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু যখনই একটা ইলেকট্রন গ্রহণ করলে 142 কিলোজুল শক্তি ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার পর অক্সিজেন একক ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে একক ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, আর একক ঋণাত্মক আয়নে পরিণত হয়ে গেলে যখন দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে এই দ্বিতীয় ইলেকট্রন আর অলরেডি যে ইলেকট্রনটা গ্রহণ করছে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের বিকর্ষণের কারণে দ্বিতীয় ইলেকট্রনটা সহজে গ্রহণ করতে চায় না, ফলে ওই দ্বিতীয় ইলেকট্রনটা
গ্রহণ করতে হলে শক্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কাজ করতে হবে, কাজ করে ওই ইলেকট্রনটা নিয়ে আসতে হবে। এই বিকর্ষণ ইলেকট্রন এবং ইলেকট্রন বিকর্ষণ যে বল আছে সেই বলটাকে অর্থাৎ এই বাধাটাকে অতিক্রম করে আবার কাজ করতে হবে। এই কারণে এই যে যখনই একক ঋণাত্মক আয়নে পরিণত হবে, ফলে আরেকটা ইলেকট্রন যখনই নিয়ে আসা হবে, এই ইলেকট্রনটা ওখানে নিয়ে আসতে হলে কাজ করতে হয়। আর যেহেতু কাজ করতে হয় ফলে শক্তি দিতে হবে, তাই দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন আসক্তি যখন হবে তখন এটা তাপ হারে বিক্রিয়া হবে। তাহলে সামগ্রিকভাবে আমরা বলতে পারি অক্সিজেনের ক্ষেত্রে এই দুটা যোগ করলে দাঁড়ায় 702 কিলোজুল শক্তি দিতে হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি শুধু প্রথম ইলেকট্রনটা সে যে পরমাণু হোক, প্রথম ইলেকট্রনটা গ্রহণ করার সময় শক্তি ছাড়বে, আর তাছাড়া দ্বিতীয় ইলেকট্রন তৃতীয় ইলেকট্রন গ্রহণ করার সময় শক্তি আর ছাড়বে না, বরং শক্তি দিতে হবে। অর্থাৎ যে সকল মৌলের মাথায় একটা আয়ন আছে তাদের ক্ষেত্রেই ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হবে, আর তাছাড়া সব ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। তাহলে আমরা ইলেকট্রন আসক্তি শেষ করলাম। এখন আসি ইলেকট্রন আসক্তি থেকে কিছু প্রশ্ন আছে, যেমন ক্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন, অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন, বা নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান বেশি কেন, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে কোনো পরমাণুর দ্বিতীয় বা তৃতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয় কেন। এরপর আমরা আসবো তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তাহলে আমরা আসি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? আমরা এর আগে ক্লাস 10-এ পড়ে আসছিলাম সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আসলে কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে ওই বন্ধনকে সমযোজী বন্ধন বলে। এক্ষেত্রে সমযোজী যে বন্ধনগুলো আছে সেই বন্ধন থেকে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে সেই পরমাণুটা দেখা যাচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন যুগল তার নিজের দিকে টেনে নেয়। যেমন এখানে হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, ফলে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল ক্লোরিন তার নিজ দিকে টেনে নেবে। টেনে নিলে ক্লোরিন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটি পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়াকে তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ যে মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। আর এই তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম। আর এই পর্যায়বৃত্ত ধর্মগুলো অর্থাৎ এই মৌলের তড়িৎ ঋণাত্মকতা 6টি বিষয়ের উপর নির্ভর করে। আমি এখন একটি একটি করে আলোচনা করব। প্রথমে আছে পরমাণুর আকার। তবে পরমাণুর আকার এটা একই গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা যদি এইভাবে বলি এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমি আর লিখলাম না, মোটামুটি 3টা মৌল দিয়ে যদি বোঝাই, তাহলে এই একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তাহলে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে আকার তত বাড়ে, আর আকার তত বাড়ার কারণে তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণও কমে যাবে, আর আকর্ষণ কমার ফলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। অর্থাৎ এই 3টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার আমরা ক্রম এইভাবে লিখতে পারি, এর সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম আর লিথিয়ামের বেশি। তাহলে লিথিয়াম, সোডিয়াম, এই পটাশিয়াম। এরপরে আমরা আসি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াসের চার্জ।
নিউক্লিয়াসের চার্জটা এটা একই গ্রুপের ক্ষেত্রে যেমন আমরা এইভাবে আসতে পারি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই ফ্লোরিন। এই যে বাম থেকে যত ডান দিকে যাওয়া যাবে শেষ কক্ষপথে ইলেকট্রন তত বাড়বে আর কেন্দ্রের প্রোটনও বাড়বে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটনের চার্জ বাড়া মানে ইলেকট্রনের পরিমাণটা বাড়া মানে প্রোটনও বাড়া, অর্থাৎ ইলেকট্রন যত বাড়বে প্রোটনও তত বাড়বে, আর প্রোটন বাড়লে নিউক্লিয়াসের চার্জও বাড়বে। ফলে আমরা বলতে পারি ফ্লোরিনের নিউক্লিয়াসের চার্জ বেশি আর লিথিয়ামের কম। ফলে এই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হবে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বোরন, বেরিলিয়াম, লিথিয়াম। এরপরে আমরা আসি মৌলের জারণ অবস্থায়, 3 নম্বর পয়েন্টে আসি। মৌলের জারণ অবস্থা, এক্ষেত্রে মৌলের জারণ অবস্থা যত বেশি হবে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। যেমন আমি একটা উদাহরণ আসি, যেমন এই আয়রন এর তড়িৎ ঋণাত্মকতা 1.8, যখন এর আয়রন 2+ হবে এর তড়িৎ ঋণাত্মকতা 1.83, আর আয়রন 3+ যখন হবে এর তড়িৎ ঋণাত্মকতা 1.93। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি এক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা এখানে 0 যখন তার তড়িৎ ঋণাত্মকতা 1.8, যখন 2+ 1.83, 3+ 1.93। তাহলে আমরা বলতে পারি কোন মৌলের জারণ অবস্থা যত বেড়ে যাবে তার তড়িৎ ঋণাত্মকতাও তত বাড়বে। এরপরে আমরা আসি তড়িৎ ধনাত্মকতা, 4 নম্বর পয়েন্টটা। তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা যত বাড়বে ওই মৌলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কমবে, আর কমলে তড়িৎ ঋণাত্মকতাও কমবে। তড়িৎ ধনাত্মকতাটা যেটা আমি বললাম, যে মৌলের তড়িৎ ধনাত্মকতা যত বেশি, এটা একটি একই গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যায় গেলে তার ধনাত্মকতা বাড়ে, আর ধনাত্মকতা যত বাড়ে সেই মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত কমে, অর্থাৎ তার তড়িৎ ঋণাত্মকতা কমে। এরপর আমরা আসবো পরের যে পয়েন্ট, আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি। অর্থাৎ আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি, এটা আমি আর বোর্ডে লিখলাম না, এই দুটার পয়েন্ট অর্থাৎ আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি যার যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতাও তত বেশি হবে। এরপরে আমি 5 নম্বর পয়েন্টটা লিখলাম না, 6 নম্বর পয়েন্টটা আসি। এটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এই ক্ষেত্রেও একটা পর্যাবৃত্ত ধর্ম মেনে চলে। যে মৌলের সংকর অবস্থার ক্ষেত্রে s অরবিটালের শতকরা পরিমাণ যত বেশি হবে সেই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। আমি যেমন 3টা উদাহরণ দিই, যেমন
CH3 সিঙ্গেল বন্ড CH3 ইথেন, তারপর আছে CH2 ডাবল বন্ড CH2 এবং CH ট্রিপল বন্ড CH। এখানে আছে একক বন্ধন, এখানে ডাবল বন্ধন, এখানে ট্রিপল বন্ধন। এক্ষেত্রে এই জায়গাটায় এখানে কার্বনের সংকরায়ন হচ্ছে sp3, এক্ষেত্রে sp2, এখানে sp, অর্থাৎ এক্ষেত্রে s এর পার্সেন্টেজ হচ্ছে 25%, এক্ষেত্রে s এর পার্সেন্ট 33.33%, আর এক্ষেত্রে s এর পার্সেন্ট হচ্ছে 50%। অর্থাৎ কোন একটা যৌগে, এক ধরনের যৌগে সংকরণের ক্ষেত্রে s এর শতকরা পরিমাণ যত বেশি হবে ওই যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তত বেশি হবে। যেমন আমি যে তিনটা উদাহরণ দিলাম, এই তিনটা উদাহরণের মধ্যে প্রথম যে ইথাইন, এটাই sp, এক্ষেত্রে s এর শতকরা পরিমাণ 50%, আর 50% হওয়ার কারণে এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.24, তড়িৎ ঋণাত্মকতা 3.24 এটার। আর তারপরটা যেহেতু এক্ষেত্রে s এর পার্সেন্টেজ কম, এর তড়িৎ ঋণাত্মকতা আরো একটু কম, ফলে এর তড়িৎ ঋণাত্মকতা 2.74, আর এটার s এর পার্সেন্টেজ আরো কম, ফলে এর তড়িৎ ঋণাত্মকতা আরো কম 2.48। তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা যে 6টা বিষয়ের উপর নির্ভর করে সেটা পড়লাম। তবে এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, পর্যায় সারণীর ফ্লোরিনকে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয় কেন? এই যে এখান থেকে সংজ্ঞাটা এবং এই প্রশ্নটাই আসে। তাছাড়া আমি যে পড়ালাম, বিভিন্ন যে মৌলগুলো পড়ালাম, এই মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান কিছুটা মুখস্থ করা লাগবে, অর্থাৎ কয়েকটা মৌল মুখস্থ করা লাগবে। যেমন হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ওইদিকে সালফার, অক্সিজেন, ফসফরাস, এগুলো মুখস্থ করা লাগবে। তোমরা বই দেখে এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করবে। এই মানগুলো আমরা যখন পোলার আয়ন এবং পোলারিটি, বিশেষ করে পোলারিটি, সমযোজী যৌগের আইনিক বৈশিষ্ট্য পড়াবো, তখন এইগুলো লাগবে, এই মানগুলো লাগবে, তড়িৎ ঋণাত্মকতার মান। আমি পোলারিটি যখন পড়াবো তখন এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো লিখে দিব, বা তোমরা এটা প্রতিটা বইয়ে দেওয়া আছে, বই থেকে পড়ে নিবা। তাহলে আমরা একটা প্রশ্ন আসি, এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে, আর এই প্রশ্নটাই আসে পর্যায় সারণীতে ফ্লোরিনকে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয় কেন? তাহলে আমি যে প্রশ্নটা বললাম, ফ্লোরিনকে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয় কেন, তাহলে আমরা এইভাবে বলতে পারি। এখানে একই গ্রুপে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে আমরা বলতে পারি পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের মৌলগুলো সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। অর্থাৎ এইভাবে বলতে পারি যে 17 নম্বর গ্রুপের যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি এই চারটাই লিখলাম, আর পরেরটা লিখলাম না, পরের দুইটা। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, অর্থাৎ নিচের থেকে উপর দিকে গেলে বাড়ে। আর ফ্লোরিন যেহেতু পর্যায় সারণীর ডানে এবং উপরে অবস্থিত, তাই ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে আমরা আজকে এই ক্লাসে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই দুটা টপিক পড়লাম। তোমরা বাসায় আমি এই ক্ষেত্রে যা পড়লাম সেটা খাতায় তুলে নিয়ে এবং যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি। সবাইকে ধন্যবাদ।